উনি বললেন বেশ একটা ভিন্টেজ একটা জায়গা আছে যেখানে আপনাদের থাকার ব্যবস্থা হয়েছে, পুরনো আমলের একটি বাড়ি, ব্রিটিশ আমলের একটি বাড়ি। তারা বললে এরকম ঘটনা কিন্তু আরও দু একজনের ক্ষেত্রে হয়েছে, মানে ওই বাড়িটাতে এরকম কোনো ঘটনা, এরকম কোনো ভাইবস অবভিয়াসলি আছে, তারা স্বীকার করলো। মানে তিনটে ঘটনা হওয়ার পর এবার আমাদের গাড়ির মধ্যে যারা ছিলেন বসে তারা কান্নাকাটি শুরু করে দিয়েছে। তাহলে এই জায়গা থেকে ইমিডিয়েটলি বেরো, আমাদের আর ভালো লাগছে না থাকতে। মানে মুহূর্তের মধ্যে তিনটে ঘটনা ঘটে গেল। A big hello to everyone আর সবাইকে স্বাগত আমাদের এক্সপিয়ার দ্য আনক্যানি পডকাস্টে, যার থিমটাই একটু ডার্ক। আজকে বিশেষভাবে বলার কিছু নেই আমার অত, তবে গেস্টকে ক্যামেরার সামনে আনার আগে যতটুকু না বললেই নয় সেটা বলে দিই আগে। প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এপিসোডসগুলো ভালো লাগলে পরে একটা লাইক আর কমেন্টের সেকশনটা তো থাকলোই। আজকে আমরা যে ঘটনাটা শুনবো সেটা মূলত বেঙ্গলের বাইরের ঘটনা, কারেক্ট মি ইফ আই এম রং। আর যিনি আমাদের আজকে স্টুডিওতে এসেছেন এই ঘটনাটা শোনানোর জন্য, অভিমান। অভিমান ডাজন্ট নিড এনি ইন্ট্রোডাকশন অ্যাজ লং অ্যাজ ইট ইজ ওয়েস্ট বেঙ্গল বা আমাদের নর্থ বেঙ্গলেতে বিশেষ করে। তার কারণ হলো অভিমান একজন গ্রেট সিঙ্গার, আর বাকিটা অভিমান নিজেই বলবে। অভিমান, ওয়েলকাম টু আওয়ার স্টুডিও। থ্যাংক ইউ। অনেক দিন পরে আবার আসতে পেরে ভালো লাগছে আমাদেরও। আর স্বাভাবিকভাবেই যে এইরকম একটা এপিসোডে আসতে পেরে আমার বরাবরই কিছু গল্প অবশ্যই নিজে শুনে যাই, যেগুলো আমার সবসময় হয়তো সব এপিসোড আমি দেখতে না পারলেও আমি খুব মিস করে যাই যখন মনে হয়। তো স্বাভাবিকভাবে আমি চেষ্টা করি সেই গল্পগুলো যেগুলো মিস করেছি কিছু শুনে যেতে, আর আমার কিছু এক্সপিরিয়েন্স অবশ্যই শেয়ার করে যেতে। অ্যাবসলিউটলি। অভিমান, বিফোর উই মুভ আহেড, একটুখানি তোর সম্পর্কে, মানে তুই, অফকোর্স আমি বলে দিয়েছি যে তুই সিঙ্গার, তুই একজন নামকরা সিঙ্গার, অ্যাটলিস্ট আমাদের শিলিগুড়িতে মোটামুটি তোকে সবাই চেনে। তবে একটু ব্রিফলি যে কত বছর ধরে তুই না, একদম আমি সত্যি কথা বলতে একদম গান বাজনাটা ছোটোবেলা থেকেই করে আসছি। আর এই শহর, এবং এই শহর শুধু নয়, আমি সারা ভারতবর্ষ, দেশের বাইরে বিভিন্ন জায়গায় আমরা শো করি, আর বিভিন্ন রিয়ালিটি শোতে আমি ছিলাম। সেগুলো কিছু আমাদের বাংলা বেস্ট কিছু কাজ করেছি, সঙ্গে ন্যাশনাল লেভেলেও অনেকগুলো কাজ করেছি। আর সারা শহর এবং তো গান বাজনার লোক বলেই আমাকে খুব সবাই স্নেহ করেন, ভালোবাসেন, একটা পরিচিতি অবশ্যই আছে। আর ভালো লাগে যে যখন কোনো একটা কাজ করতে গিয়ে মিউজিক্যাল কোনো একটা জার্নির সঙ্গে এরম একটা ঘটনা জড়িয়ে পড়ে যেটা আমি শেয়ার করতে পারি। তো ভালোই লাগছে আজকে এরম একটা এপিসোডের সঙ্গে আমার কাজকে জড়িয়ে নেওয়ার জন্য ধন্যবাদ। ইউ মোস্ট ওয়েলকাম। তাহলে পরে শুনি নাকি ঘটনাটা? শুনি। হ্যাঁ, আমরা প্রচুর শো করে থাকি। ইদানিংকালে যা শো হয়, আগে আমরা সে সময়টায় শোয়ের সংখ্যাটা অনেক বেশি চলছিল, একটা সিজন টাইম চলছিল। তো আমরা একটা শোয়ের লাইন আপ ছিল, তো আমরা প্রথম শো পুনেতে করব, দেন ব্যাঙ্গালোর, উটি করে আমরা ফিরে আসব। এরকম আমাদের তিনটে শোয়ের আমাদের একটা লাইন আপ ছিল। মিউজিশিয়ানরা সব কলকাতা থেকে ছিলেন। তো আমি এখান থেকে শিলিগুড়ি থেকে বেরিয়ে গেলাম, দিয়ে আমরা কলকাতা থেকে একসঙ্গে আমাদের জার্নি স্টার্টস হলো। দিয়ে ওখান থেকে আমরা ফার্স্ট শো পুনে থেকে করে আমরা ব্যাঙ্গালোর চলে এলাম। আবার ব্যাঙ্গালোর শো শেষ করে দিয়ে আমরা ব্যাঙ্গালোর থেকে বাই ট্রেন আমরা কোয়েম্বাটুরে এসে পৌঁছলাম। আচ্ছা আচ্ছা। তো কোয়েম্বাটুরে আমাদের বাই রোড উটি নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা হয়েছিল। তো আমাদের বেশ ভালোই লাগে, সবসময় ফ্লাইট বা ট্রেন জার্নির চেয়ে রোড জার্নি বরাবর আমার খুব প্রিয় আর কি। আর বিশেষ করে ওই জায়গাগুলো আমার খুব যেতে বা ঘুরতে খুব ভালোই লাগে। হ্যাঁ, একদম পছন্দের জায়গা।
তো বেশ সুন্দর জার্নি শুরু হলো। তো যেতে যেতে ড্রাইভার দাদাই বলছিলেন যে আপনাদের থাকার ব্যবস্থাটা এবার একটু অন্যরকম হয়েছে। তো আমি খুব উৎসুকভাবে জিজ্ঞেস করলাম, বরাবর এটা তো সবারই একটা শোয়ের শেষ ডেস্টিনেশনে আমরা পৌঁছচ্ছি, লাস্ট শো, এবার স্বাভাবিকভাবে সেটাও যেন খুব ভালোভাবে হয় এবং খুব একটা ভালো অভিজ্ঞতা নিয়ে যাতে ফিরে যেতে পারি। তো ড্রাইভার দাদার কথা শুনে তো উৎসুক হলাম, সঙ্গে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, কোথায় থাকা হবে, এরকম একটা কিছু একটা উনি বলতে চাইছিলেন। আমিও বেশ শুনতে চাইলাম যে কি ব্যাপার। উনি বললেন বেশ একটা ভিন্টেজ একটা জায়গা আছে যেখানে আপনাদের থাকার ব্যবস্থা হয়েছে, পুরনো আমলের একটি বাড়ি, ব্রিটিশ আমলের একটি বাড়ি। তো শুনেই তো আমি সত্যি সত্যি বললাম যে যাক, শোয়ের শেষটায় বেশ একটা অ্যাডভেঞ্চার নিয়েই বোধহয় আমরা ফিরে যাব। এরম জায়গায় থাকতে কার না ভাল লাগে, রেগুলার হোটেলে তো থাকা হয়ই। তো পৌঁছে গেলাম আমরা। উটি যখন পৌঁছলাম তখন জাস্ট বিকেল আমরা পৌঁছে গেছি, পরের দিন আমাদের শো। তো সেই দিনটা রেস্ট। তো ভাবলাম যাক, আজকের দিনটা বেশ সুন্দরভাবেই কাটানো যাবে, ওয়েদারও ভীষণ ভালো, যা হয় উটির ওয়েদার যেমন থাকে। তো পৌঁছে বাড়িটা দেখতে সত্যিই ভালো, যা হয় আর কি, বেশ একটা গা ছমছমে ব্যাপার শুরুতেই মনে হলো। আর সঙ্গে একটা ভালো লাগাও ছিল যে একটা পুরনো বাড়িতে থাকতে পারলে বেশ ভালোই লাগবে। আর 10টা হোটেলের মতো নয়, সেটা একদম দারুণ একটা থাকার জায়গা বটে। তো মালপত্র নামানো হচ্ছিল, বাড়ির সামনে ঢুকতেই ছোট্ট একটু লন মতো একটা জায়গা আছে। তো সেখানে এক বিদেশি ভদ্রলোককে দেখলাম। তিনি বেশ মানে মাথা নাড়িয়ে একটা শুভেচ্ছা বিনিময় যেমন আমরা করি, জাস্ট আমিও তাই, একটু হাসলেন দেখে। তো তারপর আমরা যে যার রুমে যাওয়া হচ্ছে। এবার রুমগুলো না আমাদের সব হ্যাপাজার্টলি ছিল, মানে আমার রুমটা একটা ফ্লোরে, ওদের আরেকটা একটু দূরে গিয়ে আরও একজনের আরেকটা ফ্লোরে, এরমভাবে হয়েছে, কারণ বাড়িটা রিনোভেট হচ্ছিল, কাজ হচ্ছিল। তো আমার ওই রুমের সামনে একটা করিডোর মতো জায়গাতে ওই ভদ্রলোককে আরেকবার আমি দেখতে পেলাম। তখনও সেই একই রকম উনি মুচকি হাসলেন, আমিও একটু হাসলাম, দিয়ে ঘরে ঢুকলাম। আর ঘরে ঢোকার কিছুক্ষণ পরে যে যার মতো আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসতে দেখি একটা ছোট্ট কিচেন মতো একটা জায়গা আছে। রেগুলার রান্নাবান্না খুব ভালো কিছু হয় বলে মনে হলো না, তবে মনে হলো জানি কম বেশি চা কফি পাওয়া যেতে পারে। একটি ছেলে ওখানে দেখলাম সবজি মতো একটা কিছু কাটছে। দিয়ে আমি জিজ্ঞেস করলাম, ভাই একটু কফি বা চা কিছু পাওয়া যাবে কি না? ঠান্ডা ঠান্ডা লাগছিল, ওয়েদারটাও ঠিক ওরকমই, উটিতে যা হয় আর কি। তো সে বলল হ্যাঁ দেখছি, জাস্ট মানে একটা কিছু বললো, আমি খুব পরিষ্কারভাবে ওর কাছে কিছু শুনলাম না, এ দিয়ে আমি আবার নিজের মতো ব্যস্ত হয়ে পড়লাম। আমরা অনেকটা জার্নি করে এসেছি, টায়ার্ডও ছিলাম, ঘরে গিয়ে একটু রেস্ট করলাম। দিয়ে রাতে যে যার মতো আমরা ডিনার করে শুয়ে পড়েছি। সেদিন আমাদের আর কোনো কাজকর্ম কিছু ছিল না। পরের দিন সকালবেলা আমরা সাউন্ড চেকে যাব, সবাই একটু ব্রেকফাস্ট টেবিলে যে যার মতো আসতে ওই বাড়িটাতে একটি ছেলে ছিল যে কিনা সব মিলিয়ে আমাদেরকে কে কোথায় থাকবেন, কে কি খাবেন বা কোথাও দেখাশোনা করছিলেন। তো ওই ভদ্রলোক আমায় বললেন যে কাল তো এসছেন, আমি সেভাবে কথা বলতে পারিনি আপনাদের সাথে, কোনো অসুবিধে হয়নি তো? ব্রেকফাস্ট টেবিলে উনি বললেন। আমরা সাউন্ড চেকে যাব, তার কিছুক্ষণ আগের ঘটনা। তাই বললাম না কিছু সেরম নয়, তবে না জানেন কাল এসে মনটা খুব চা বা কফি করছিল, সেটা পাইনি, মানে হাসতে হাসতেই, জাস্ট কোনো অভিযোগ করে নয়, জাস্ট আমার মনে হলো বললাম। বলতেই উনি বললেন চা কফি চেয়েছিলেন, কার কাছে চেয়েছিলেন? আমি বললাম যে ওই কিচেনটার সামনে একটি ছেলে কাজ করছে, দেখলাম একটা সবজি কিছু কাটছিল, তাকেই বললাম। তো ওই ভদ্রলোক বললেন গতকাল ওই সময়ে তো কিচেনে কেউ থাকবার কথা নয়, আর সকালবেলা যেই দুটি ছেলে আমাদের খাবার দিচ্ছিল, তো বললো যে এদের মধ্যে কেউ কি? আমি বললাম কই না, এদের মধ্যে তো কেউ নয়, আমি তো অন্য একটি ছেলের, মানে আমি যা বর্ণনা দিচ্ছিলাম তাদের সঙ্গে ওই ছেলে দুটোর, আমি সত্যি যেই ছেলেটিকে আগের দিন দেখেছি, গত রাত্রে দেখেছি, এই ছেলে দুটোর মধ্যে কেউ নয়। তো ওই ভদ্রলোক বলছেন আপনি না, কোনো ভুল হচ্ছে, এরা বাদ দিয়ে তো এই বাড়িতে অন্য কেউ থাকে না।
বা এই কাজকর্মের সঙ্গে জড়িত কেউ নয়। তা আমি বললাম না, আমি তো আর এক বিদেশি ভদ্রলোককেও দেখেছি। উনি তখন বললেন, মানে এটা বলার পরে আমার তখন ওই কথাটা মাথায় এলো যে এই কথাটা বলা উচিত, মানে কোথাও একটা কিছু ভুল হচ্ছে, কোথাও একটা কিছু মিস হচ্ছে, কোথাও একটা কিছু হচ্ছে। আর সত্যি একটা অন্যরকম ভাইবস কাজ করেছে রাত্রে থাকার পরে, আরও মনে হয়েছে বলে সকালবেলা আমার এটা শোনার পর থেকে আরও মনে হলো আরেকটু ভালো করে ব্যাপারটা জানা উচিত। তাই আমি বললাম, আরেক বিদেশি ভদ্রলোক ছিলেন, কাল আমরা লাগেজ আনপ্যাক করা মানে গাড়ি থেকে নামানোর সময় একবার দেখেছি, ঘরে ঢোকবার সময়ও দেখেছি, আমার রুমের বাইরে কেউ কি এরম ছিলেন, কারণ ছেলেটি ছিল না, তাহলে উনি কি ছিলেন কিনা সেটাও একবার জানা উচিত। দিয়ে বলছে না আপনারা বাদ দিয়ে এখানে অন্য কোনো কেউ এখানে নেই। ও বাবা। দিয়ে আমি কিন্তু জাস্ট সেদিন রাতটা থাকতে হবে না ভেবে খুব আনন্দ হচ্ছিল, কারণ আমরা শো করে সেদিন রাতেই ব্যাক করব এরম একটা, কারণ রাত্রে থাকার মতো আর সাহস আমার ছিল না সেদিন। স্বাভাবিক, মানে তো স্বাভাবিকভাবে আমরা সাউন্ড চেক করতে গিয়েছি, পারলে লাগেজটা নিয়ে চলে যাই আমরা তখন। দিয়ে আর সেটা তো হলো না, অনুষ্ঠান শেষে আমরা ওখানে ফিরে এসে যে যার মতো লাগেজ নিয়ে আমরা রাতেই ওখান থেকে ব্যাক করলাম। তো ওই বাড়িটাতে থাকার যেমন শুরুতে একটা খুব আগ্রহ তৈরি হয়েছিল, এরম একটা বাড়িতে থাকবো, এরম একটা বাড়ির একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসবো, কিন্তু সেই দিন যা ঘটনা ঘটেছে তারপরের দিন আর থাকার কোনো ইচ্ছেই আমার ছিল না। কোথাও গিয়ে একটা গা ছমছমে ব্যাপার ছিল, এবং পরে ফিরতে মানে ওই যেই ছেলে দুটি পরের দিন আমাদের সকালবেলায় খাবার দিচ্ছিল, তাদেরকে সঙ্গে একটু শুভেচ্ছা বিনিময় করে ফিরছিলাম, তারা বললে এরকম ঘটনা কিন্তু আরও দু একজনের ক্ষেত্রে হয়েছে, মানে ওই বাড়িটাতে এরম কোনো ঘটনা, এরম কোনো ভাইবস অবভিয়াসলি আছে, তারা স্বীকার করলো। তো এটা কিন্তু আমার একটা মানে কি বলবো, অনুষ্ঠান করতে গিয়ে এরম অভিজ্ঞতা আমার কিন্তু খুব কম হয়েছে, তার মধ্যে এরম একটা ঘটনা আমি শেয়ার করলাম। অভিমান, বিং কিউরিয়াস, এটা একটু জিজ্ঞেস করি, তোর সঙ্গে যে বাকি মিউজিশিয়ানসরা ছিল আর কি, বা স্ক্যাটার্ড অবস্থায় ছিল যেটা বললি তুই, তারাও কেউ কিছু ফিল করেছিল বা কিছু? হ্যাঁ, তো আমার সেই দিন সাউন্ড চেকে গিয়ে আমরা যখন ফিরে আসছি, আমি কিন্তু এই ঘটনাটা ওদের বলিনি, কারণ কিছুক্ষণ পরে শো, ওদের ফালতু এই টেনশনটা দিয়ে তো কোনো লাভ হবে না। দিয়ে আমার কোথাও গিয়ে একটা মনটা তো একটা অন্য কিছুই বলছিল। অনুষ্ঠান শেষে ফেরার পথে গাড়িতে আমরা যখন ফিরছি, এক গাড়িতেই ফিরছিলাম বাই রুট, সেই কোয়েম্বাটুর থেকে আমরা আবার ব্যাক করব। তো তখন বাই রোড ফিরতে আমি ওদেরকে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, এবং ওরা প্রত্যেকে ঠিক একই কথা বলে, মানে আমার মতো এরম কাউকে করার সঙ্গে কোনো কথা হয়নি বা দেখা হয়নি ঠিকই, কিন্তু ওদেরও কিন্তু এরম একটা ফিলিংস হয়েছে যে কোথাও একটা কিছু হচ্ছে, মানে এবং ওই বিদেশি ভদ্রলোককে ওরা দেখেনি, ওরা আবার অন্য কাউকে হয়তো দেখেছে, কিন্তু সেরম কোনো লোকের অস্তিত্ব ওরা স্বীকারই করছে না। ও বাবা। ওদের ক্ষেত্রেও এরম একটা কিন্তু ঘটনা ঘটেছে, এবং ওদেরও মনে হয়েছে এই বাড়িটা ঠিকঠাক নয়, কোথাও একটা কিছু হচ্ছে, গন্ডগোল আছে আর কি। এবার আরেকটা ঘটনাও ঘটেছে কানেক্টেড ওই ঘটনার সঙ্গেই, সেটাও বলে ফেলি, কারণ এটা ওই ঘটনার সঙ্গে এটা না জুড়লে পরে হবে না। বোধহয় আমাদের লাস্ট ট্যুরটাতে এরকম একটা কিছু আমাদের নিয়তিতে বোধহয় ছিল, হ্যাঁ, সেজন্যই আর কি এটা বলতেই হয়। তো আমরা ফিরছি, খুব টার্নিং রাস্তা ছিল আর কি, মানে ফেরার পথে না অনেকগুলো এরকম জঙ্গল, পাহাড়, ছোট ছোট পাহাড়, জঙ্গল রাস্তা এরম ছিল, এবং রাতেই আমরা ব্যাক করছিলাম, বললামই আমি রাতে ব্যাক করছি। আমাদের সামনে না অনেকক্ষণ ধরেই একটা এরম বাইক যাচ্ছিল, একটা এনফিল্ড নিয়ে কোনো একটি ছেলে, সঙ্গে পেছনে আরেকটি লোক, মানে দুজন ছিল বাইকে। মোট কথা আমাদের গাড়ির জাস্ট কিছুটা আগে আমরা তাদের দেখতে পাচ্ছি, টার্নিংগুলোতে দেখা হচ্ছিল আমাদের। তো দেখলাম যেরকম যাচ্ছে, পেছনে ছেলেটা একটা লেদার জ্যাকেট পরা, মানে আমি এতটা প্রমিনেন্ট মনে আছে আমার আর কি, লেদার জ্যাকেট পরা ছিল, একটা জাস্ট চকলেট কালারের একটা লেদার জ্যাকেট ছিল। তো ওরা আমাদের সঙ্গে অনেকক্ষণ ধরেই এইভাবে আমরা কিন্তু আগে পরে করে যাচ্ছি। হঠাৎ করে মানে আমাদের এই জাস্ট গল্পগুলো আমাদের নিজেদের মধ্যে শেষ হয়েছে, মানে আগের দিন রাতের গল্পগুলো মিউজিশিয়ানরা আমরা একসঙ্গে শেষ করেছি, জাস্ট তার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে দেখলাম একটা টার্নিংয়ে জাস্ট বাইকটা একদম নিচে পড়ে গেল, মানে কোনো একটি টার্নিং এরকম গেল, দিয়ে ওরা না টার্নটা ঠিক করতে পারলো না, টার্নিংয়ের একটা ধার দিয়ে একদম ওরা সোজা নিচে পড়ে গেল। আমরা তো সবাই রে করে উঠলাম একদম, এই মানে সবাই চিৎকার গাড়িতে, আমরা একসঙ্গে, যা হয় আর কি, যে এরকম একটা ঘটনা, একটা পড়ে যাচ্ছে, আমরা সঙ্গে দাঁড়ো,
ড্রাইভার দাদা বললেন না আমি তো এখানে এখন দাঁড়াতেই পারবো না। মানে আমাদের সত্যি কথা বলতে কি মানে ওই মুহূর্তে মনে হয় আমরা ছুটে গিয়ে একটা বাঁচানোর চেষ্টা করার একদম, একদম। যা হয় আর কি, চেষ্টা করব ভাবলাম। ড্রাইভার দাদা কোনোভাবেই রাজি হলেন না, বললেন না আপনি চলুন সামনে গিয়ে একবারে দাঁড়াবো। তো আমাদের স্বাভাবিকভাবে সেই মুহূর্তে না একটু খারাপই লাগলো যে কেন উনি এরম করলেন, এরম একটা লোক বিপদে পড়েছে, আমাদের হেল্প করা উচিত বা কিছু। দিয়ে ও আর দাঁড়ালো না, কিছুক্ষণ পরে এসে কিছু দূর পরে এসে একটু সমতল একটা জায়গাতে একটা পুলিশ পিকেটও ছিল, সেখানে গিয়ে একটা ও দাঁড়ালো। দাঁড়িয়ে বললে এবার বলুন যা হওয়ার হয়েছে এবার বলুন। আমি বললাম আপনি ওখানে দাঁড়ালেন না, এরকম একটা ঘটনা ঘটলো, আমরা আপনাকে দাঁড়াতে বলেছি, এরকম একটা লোক পড়ে গেছে। বলেছে দাদা ইয়ে হর ওয়াক্ত হোতাই রহতা হ্যায়, হ্যাঁ মানে এরকম ঘটনা নতুন কিছু নয়, আপনি কেন এরম বললেন? হ্যাঁ মানে বলে না এরম টার্নিংয়ে রাত্রেবেলা এরম ঘটনা এখানে অনেকেই দেখে থাকে, আমরা সবসময় গাড়ি নিয়ে যাই, কিন্তু আদতে এগুলো ইলিউশন ছাড়া অন্য মানে উনি কোথাও গিয়ে একদম এক কথায় বললেন এটা আমাদের চোখের ভুল বা দৃষ্টিভ্রম বা অন্য কিছু এরম বলতে চাইলেন। দিয়ে আমরা বললাম না না আমরা খুব কনফার্ম, কারণ আমার একার চোখ ভুল হতে পারে, বাকিদের কি করে ভুল হয়। দিয়ে আমরা সঙ্গে সঙ্গে বললাম না না আমরা কথা বলবো, অন্য কেউ যদি থাকেন। দিয়ে ওই পুলিশ পিকেটে আরেকজন ছিলেন, তাকে বললাম যেরকম একটা হয়েছে আপনি একটু খোঁজ নিন তো সামনের আমরা জাস্ট কিছুক্ষণ আগেই একটা এরম গাড়ি পড়ে গেছে, কোনো অ্যাক্সিডেন্ট ঘটেছে কি না। দিয়ে উনিও একটুখানি খুব ক্যাজুয়ালি আমাদের বলতে শুরু করলেন যে না না আপনাদের কোনো, ওরা দেখলাম কোয়াইট নর্মাল, আমরা কোথাও গিয়ে খুব মানে প্রায় সকলের ঘাম বেরোচ্ছে, ওই ঠান্ডা ঠান্ডা সুন্দর রাতে, অত রাতে প্রায় ঠান্ডাই বলতে গেলে, সেখানেও আমাদের খুব মানে টেনশনে আমাদের প্রত্যেকেরই ঘাম শরীরে প্রায়। কিন্তু ওদের দেখলাম যে না কোনো রকম কোনো অস্বাভাবিকতা নেই, ওরা বলছে না এরম ঘটনা অনেকেই দেখে থাকেন, আপনি এগুলো নিয়ে একদম বিচলিত হবেন না, পাহাড়ের মোড়ে মোড়ে এখানে এরম বহু ঘটনা আছে, এখানে অনেক এরকম জায়গা আছে যাতে কিনা অনেকে এরম ভুল কিছু দেখে থাকেন, কিন্তু বাস্তবে আপনি ঘটনা ঘটলে তো কালকে সকালবেলা যদি ওখান থেকে পাহাড় থেকে পড়ে থোড়েই বাঁচবে, ওরা তো ওখানেই কিছু হবে, কিন্তু এরম কোনো ঘটনা তো কোনো সামনেই আমরা কোনো খবর পরের দিন সকালে উঠে যদি থাকে আপনি নিউজ পেপারেই দেখতে পাবেন, দেখবেন কিচ্ছু এরম কিছু নেই। দিয়ে আমরা বললাম যে তাই যদি হয়ে থাকে তাহলে সত্যি সত্যি এটা তো একটা খবর হবে, বা একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে ছোট্ট হলেও একটা খবর বেরোবে। কিন্তু ওরা বললো না এরম কিছু নেই, এবং আমরা সত্যি ব্যাপারটা নিয়ে কিন্তু লেগেইছিলাম যে একটু খবর নেওয়া উচিত, আমাদের পরিচিত বা আমাদের বন্ধু বান্ধব যারা ওখানে আছে তাদেরকেও জানালাম, তারাও দেখলাম কম বেশি ব্যাপারটা মেনেই নিল আর কি। আচ্ছা মানে হয়ে থাকে তারা মানে বেশ ওয়াকিবহল এই ব্যাপারটা এই নিয়ে, ব্যাপারটা নিয়ে ওয়াকিবহল, এবং এরম ঘটনা নাকি আগেও কেউ দেখেছেন। হ্যাঁ মানে আমি কোথাও গিয়ে সেজন্যই। এটা লাস্ট এবং শেষটা হলো যখন আমরা ওখান থেকে জাস্ট এই ঘটনার পরেও যখন আমরা বেরিয়ে আসছি, একদম রাস্তার উপরে দেখলাম খুব লম্বাটে এক ভদ্রলোক হাতে একটা স্টিক নিয়ে দাঁড়িয়ে আছেন, একদম লাস্ট কোয়েম্বাটুরে ঢোকার মুখে মুখে। মানে আমাদের তখন সব কিছুতেই খুব ভুতুড়ে মনে হচ্ছিল আর কি, যে আবার সামনে একটা কিছু দেখতে পাচ্ছি কি না। তো আমি বললাম যে দাদা এটা কে দাঁড়িয়ে, একদম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। বলে আমি কিন্তু আমি বললাম যে এ তো রাস্তার মাঝখানে দাঁড়িয়েছে, লেগে যাবে তো। মানে আমরা তখন বেশ জোরেই গাড়ি চলছে, সামনে দেখছি একজন রাস্তার মাঝখানে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, সে বলছে যে এরকম, আমি বললাম লেগে যাবে তো আপনি স্লো করুন। ও বলে না না যদি আসবে আমি উড়িয়ে দেবো, কারণ এখানে ওরকম বহুত ভুলভাল লোক আসে। এবং কোথাও গিয়ে দেখলাম সেই লোকটি কিন্তু সরলেও না, কোনো অ্যাক্সিডেন্ট হলো না, গাড়ি কিন্তু নিজের মতো বেরিয়ে গেল। এবং আমি কোথাও গিয়ে ভাবলাম এটা আমার কি এতটাও ওই লাস্ট দুদিন ধরে এরকম ঘটনা সবাই দেখছে নাকি? হ্যাঁ সবাই, আমরা প্রত্যেকেই, আমরা যে কজন গাড়িতে ছিলাম প্রত্যেকেরই মনে হলো। একবার একজন বললো কেউ এখানে জঙ্গল থেকে কেউ কোনো অনেক সময় অনেক রকম লোকজন থাকে, বাজে লোকজন যারা কি নেশা টেশা করেন অনেক সময় উঠে আসেন, তারা কিছু কিনা, কিন্তু সে কোথাও হাওয়ায় মিলিয়ে গেল বুঝলাম না। মানে আমার না পুরো এই লাস্টের এই পরপর ঘটনাগুলো আমার কাছে মানে বেশ অনেকটা রাত নাকি? হ্যাঁ আমরা ফিরেছি তো শো শেষ করে ফিরেছি, মানে আমরা অনেকটাই গভীর রাত। হ্যাঁ একদম গভীর রাত পুরোটাই তো। এবং অত রাত্রে ওখানে কেউ লোক ওইভাবে উড়ে গেল, হাওয়ায় মিশে গেল কোথাও গিয়ে, না এই ব্যাপারটা আমরা কেউ ভুলতে পারিনি। আমাদের এখনও যখন সকলের দেখা হয়, পুরনো যারা বন্ধু বান্ধব মিউজিশিয়ানরা যারা ওই ঘটনার সঙ্গে ছিল, আমরা কিন্তু এখনও দেখা হলে ওই ঘটনাটা আমরা আলোচনা করি, এবং মাইন্ড থেকে আমাদের কারোরই কিন্তু ব্যাপারটা এখনও বেরিয়ে যায়নি। তো এই শোয়ের লাইন আপটা হ্যাঁ লাস্টে উঠিতে এসে তো একেবারে ভুতুড়ে টাইপের একটা ব্যাপার হয়ে গেল। মারাত্মক ঘটনা হলো, এবং আমরা না বাকি শোগুলো নিয়ে চিন্তা করার কোনো সময় পাইনি।
আমি না তোমার এই দ্বিতীয় ঘটনাটা যে ওটাতে খুব সাংঘাতিকভাবে যে অবাক হলাম সেটা না, তার কারণ রূপেশ সিনহা। হ্যাঁ কিছুদিন আগে আমাদেরই এখানে একজন রেভারেন্টই তো উনি এসছিলেন, রূপেশ সিনহা। উনি প্রায় কাছাকাছি একটা জিনিস দেখেছে, সেটা হচ্ছে আমাদের এই এখানে সেটাও বাইকেই ছিল, ইফ আই এম নট রং। বাইকে, কিন্তু তার ঘটনাটা অন্যরকম। তিনি দেখেছেন হচ্ছে যে দুটো ছেলে আসছে এবং বাইকের থেকে তিনি বোধহয় আমাদের ওদলাবাড়ির এদিকে না কোথায় না পাহাড়ে, খেয়াল নেই, হ্যাঁ তা মোট কথা ওরকম পড়ে যাওয়া দেখেছে। পড়ে যাওয়া দেখার পরে ড্রাইভারকে বলেছে, ড্রাইভার যথারীতি না পাহাড় থেকেই নামছিল, তারপরে যথারীতি বলেছে যে এরকম, তা ড্রাইভার থামেনি। হঠাৎ ওই হয় গাড়ি বাঁকটার থেকে নেমে গিয়ে উপরে তাকিয়ে দেখেছে যে ওখানে গাড়িটা ঝুলছে, হেডলাইটটা দেখা যাচ্ছে। হ্যাঁ হেডলাইটটা ঝুলছে। ও বাবা। এবারে সবুজ সবুজ কিছু পড়েছিল, হ্যাঁ। তারপরে হচ্ছে এখন হয় সেটা গাড়ি ধুরার মোড়ে, আর তা না হলে পরে আমাদের হচ্ছে এই গাড়ি ধুরার মোড়ে না, গাড়ি ধুরার মোড়ে যখন এসছে তখন দেখে পাংখাবাড়ি দিয়ে নামার পরে তখন দেখছে ওই বাইকটাই ওই দুটো ছেলেই বসে আছে, আর পেছনে সেই গ্রিন জ্যাকেট বা কিছু একটা, সেটা একদম ক্রস করে চলে গেল। হে বাবা, মানে আমার না খুব মনে পড়লো এরকম একটা ঘটনা, মানে কানেক্টেড ঘটনা, তবে এটা ওই জায়গায় নয়, মানে এই অঞ্চলে তুমি আমি বাগড়াকোটের এই চত্বরটা দিয়ে একবার যাচ্ছিলাম, সেটা ছিল কালী পুজোর রাত ছিল। বাগড়াকোট মানে ওদের ডুয়ার্সের বাগড়াকোট, আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম মাঝরাত, সেদিন কালী পুজো ছিল, মানে অমাবস্যার রাত ছিল আর কি। তো এরকম আমরা যাচ্ছি, আমি গাড়িতে, যিনি গাড়ি ড্রাইভ করছেন তার পাশেই আমি ছিলাম, মানে আমি ফ্রন্ট সিটে ছিলাম, পেছনে আমাদের ফ্যামিলি, আমাদের বাড়ির লোকজন ছিল, মানে বললাম না এটা একটা অন্যরকম ঘটনা। তো এবার হঠাৎ করে দেখছি আমি তো ড্রাইভারের পাশের সিটে বসে রয়েছি, সামনে একটা বাইক চলছে, তো বাইক যিনি চালাচ্ছেন পেছনে একজন মহিলা কেউ বসে রয়েছেন, দুজন রয়েছেন বাইকে, এবার কিছুটা ডিস্টেন্সে। তো হঠাৎ করে দেখি বাইকের সামনে বোধহয় ওরা কিছু একটা গরু বা কিছু এগিয়ে এসছে, এগিয়ে আসতে একদম ডিরেক্ট ধাক্কা লেগে গেল। ধাক্কা লেগে গিয়ে ভদ্রলোক তো বাইক নিয়ে ওখানেই পড়লেন, ভদ্রমহিলা একদম ছিটকে গিয়ে একদম জাস্ট ভল্ট খেয়ে গিয়ে রাস্তার উপরে পড়লেন। পড়তে আমরা তো সঙ্গে সঙ্গে একদম ব্রেক মেরেই আমি সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমেছি, নেমে আগে দেখছি ভদ্রমহিলা ঠিক আছেন কি না, দিয়ে তাকে কোনো রকম, মানে তখন এখন ইন্টারনালি কী হয়েছে আমরা ঠিক বলতে পারছি না, মুহূর্তের মধ্যে তাকে টেনে ওঠানো হলো। আমি বললাম আপনি ঠিক আছেন তো? কথা বললেন হ্যাঁ, মানে এই বলতে বলতে তো ওনাকে নিয়ে রাস্তার পাশে আমরা সাইড করতে করতে হঠাৎ দেখি যেখানে ওই ভদ্রলোক পড়েছিলেন বাইক নিয়ে, তাকে ওঠানো হলো। ওনাদের দুজনকে আমরা রাখতেই দেখছি পাশের জঙ্গলে একটা বাইক পড়ে রয়েছে ওই জায়গাতেই, বুঝতে পারলে? মানে ওই জঙ্গলে আমরা ভদ্রলোককে টেনে নিয়ে এসে রাস্তার সাইডে রাখলাম, ভদ্রমহিলাকে বসালাম, দেখি তার নিচেই মানে রাস্তার ঠিক নিচের দিকেই আর একটা বাইক পড়ে রয়েছে, মানে তার আগে কিছুক্ষণ আগে একটা হয়তো অ্যাক্সিডেন্ট ঘটেছে। আমরা টর্চ লাইট নিয়ে খোঁজার চেষ্টা করলাম কিন্তু কাউকে পেলাম না। এইবার আমাদের এই ঘটনা দেখার জন্য পেছন থেকে আরেকটি গাড়ি এসে আমাদের পেছনে দাঁড়িয়েছে, এবার তারাও দেখেছে যে কী হয়েছে। তাদের মধ্যে একজন রাস্তার উল্টো দিকে গিয়ে দাঁড়িয়েছিলেন, হ্যাঁ উল্টো দিকে গিয়ে দাঁড়িয়েছিলেন, আর বাকি লোকরা আমাদের বাড়ির যারা লোকজন ছিলেন তারা কিন্তু আর কেউ নামেনি, গাড়িতে বসেই ছিলেন। আমি আর ড্রাইভার দাদা নেমে আমরা দেখছিলাম কি হচ্ছে। পেছন থেকে একটি গাড়ি যে এসে দাঁড়িয়েছে, তাদের এক বা দুজন এসে ওই ঘটনা দেখছেন, আর এক বা দুজন গিয়ে রাস্তার উল্টো দিকে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে উল্টো দিক থেকে একটা গাড়ি এসে তাকে মেরে দিল। মানে যিনি উল্টো দিকে দাঁড়িয়েছিলেন রাস্তার উল্টো দিক থেকে একটা গাড়ি এসে তাকে দেখতে পায়নি, জায়গাটা অন্ধকার নাকি অ্যাক্সিডেন্ট প্রঞ্জন বা অন্য কোনো ঘটনা আমি জানি না, কিন্তু উল্টো দিক থেকে একটা গাড়ি এসে সেই ভদ্রলোককে মেরে দিয়েছেন, মানে যিনি দেখবার জন্য দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে দেওয়ার পরে এবার হঠাৎ করে তাকে যখন তোলা হলো দেখলাম মুখ দিয়ে পুরো ব্লিডিং হচ্ছে। মানে তিনটে ঘটনা হওয়ার পরে এবার আমাদের গাড়ির মধ্যে যারা ছিলেন বসে তারা কান্নাকাটি শুরু করে দিয়েছে, বলে এই জায়গা থেকে ইমিডিয়েটলি বেরো, আমাদের আর ভালো লাগছে না থাকতে। মানে মুহূর্তের মধ্যে তিনটে ঘটনা ঘটে গেল। দিয়ে ওখান থেকে মালবাজার থানায় ফোন করলাম, তারা আস্তে আস্তে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। তো এই ঘটনাটা কিন্তু আমার কোথাও গিয়ে খুব স্বাভাবিক মনে হয়নি, না শুনতে খুব একটা স্বাভাবিক লাগছে, একদম স্বাভাবিক নয়। এবং ওই জায়গাটাতে কিছু একটা ঘটে চলেছিল মুহূর্তের মধ্যে, এবং আমারও একদম ওই জায়গাতে থাকতে ইচ্ছে হচ্ছিল না এবং খুব একটা সেফ লাগছিল না।
হ্যাঁ মানে ব্যাপারটা হয়তো সামনে আসছে না এবং খুব ন্যাচারালি জিনিসগুলো হচ্ছে, কিন্তু ওই কিছু একটা ন্যাচারালির ঘটছে। মধ্যে না একটা বিহাইন্ড দ্য কার্টন কিছু একটা আনন্যাচারাল একসঙ্গে পরপর 3টে অ্যাক্সিডেন্ট আমার correct, চোখের correct. সামনে আমি দেখলাম। তো ওই জায়গাটায় দাঁড়িয়ে এবং যিনি অ্যাক্সিডেন্টটা দেখতে নেমেছেন বা হেল্প করতে নেমেছেন সেও তারও হয়ে গেল তারও হয়ে গেল। victim হয়ে গেল। মানে ব্যাপারটাকে কি বলবে তুমি, মানে কোথাও গিয়ে আর এবং এটা মানে এটা প্রথমেই বলেছি আমি, সেদিন অমাবস্যার রাত ছিল, কালী পুজোর রাত ছিল। তো স্বাভাবিকভাবে আমরা না কেউ স্বাভাবিক মনে করিনি ব্যাপারটাকে, এবং আমাদের গাড়ির মধ্যে যারা ছিল প্রত্যেকে কিন্তু প্রায় কান্নাকাটি আর কি, যে এখান খুব থেকে স্বাভাবিক। ইমিডিয়েটলি বেরিয়ে চলো। তো এরম ঘটনা কিন্তু খুব একদম মানে স্বাভাবিক মনে হয় না, এবং কোথাও গিয়ে মনে হয় কিছু একটা কেউ একটা অপারেট করছে, ঘটনাটা কিছু একটা হচ্ছে ওখানে। হ্যাঁ পরপর এরকম ভাবে স্বাভাবিক। 3টে ঘটনা আমরা শুনলাম, মানে 2টো শুনলাম আর একটা তো ফট করে বেরিয়ে এলো এই ঘটনাটা। সো আপনাদের এই ঘটনাগুলো কেমন লাগলো প্লিজ আমাদেরকে জানাবেন। অ্যান্ড অভিমান, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি তুই প্রচণ্ড ব্যস্ত, আর তোর স্কুল, তোর গানের স্কুল একদম সুরনন্দন, সুনন্দন, হ্যাঁ yes. সুরনন্দন, বেস্ট অফ লাক ওটার জন্য। Thank you, আর thank you তোর so much. মিউজিক ক্যারিয়ারের জন্য, প্লাস তোর প্রফেশনালি তুই যেটা করিস। একদম তোমাদেরও এই যে কর্মকাণ্ড চলছে বেশ আমার খুব ইন্টারেস্টিং লাগে। আমি সকলকে বলবো যে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর এই ধরনের গল্প শুনতে আমাদের আরও উৎসাহ দিন। আর যারা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে তাদের জন্য অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। অসংখ্য ধন্যবাদ। জুড়ে থাকবেন আমাদের সঙ্গে, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এপিসোডসগুলো ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের সেকশনটা তো রইল। আর আমাদের কাছে প্রচুর ঘটনা আসছে এবং আমরা প্লিজ একটা রিকোয়েস্ট করব, জানি হয়তো রিকোয়েস্ট একটু বাড়াবাড়ি হয়ে যেতে পারে, তবে যারা যারা আসতে পারবেন প্লিজ এসে এখানে ঘটনাগুলো শোনাবেন, কারণ সবকটা ঘটনা আমাদের মারফতে শোনানোতে একটা কোথাও গিয়ে যেন একটা মনোটোনাস ব্যাপার হয়ে যায়। আর হয় কি ওই গল্পটা বলতে গিয়ে মানে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা Absolutely. আমি যেভাবে বলবো, যেই দরদ নিয়ে আমি তোমার ঘটনা তোমার কাছ থেকে শুনে নিয়ে সেই দরদে কি করে একদম বলবো। তাই। একদম তাই, একদম। আজকে আমার ঘটনাটা আমি যতটা পুঙ্খানুপুঙ্খ বলতে পারবো হ্যাঁ। এই ঘটনার সঙ্গে কানেক্টেড। দেখো আমি ভেবেছিলাম এই ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আরেকটি তোমার কাছ থেকে শুনে আমার আরেকটি ঘটনা বেরিয়ে এলো। তো Correct, স্বাভাবিকভাবে correct. এই ঘটনাগুলো কিন্তু যিনি এক্সপিরিয়েন্স করেছেন তিনি তার মুখ থেকে শুনতে অনেক বেশি আমাদের অ্যাবসলিউটলি মনে হবে। আর মূলত এটা আমাদের কাছে অনেক কমেন্টই আসে, তুই বললি বলেও এটা বলি, আমাদের এই শোটা না একটা ইন্টারভিউয়ের মতন তো শো না, এটা ভীষণ একটা ইনফর্মাল, একটা ক্যাজুয়াল, একটা আড্ডা। একদম এবং আজকে যেটা হলো সেটা কিন্তু একদম আড্ডার মধ্যে। একদমই তাই। এবং এই যে কথা বলতে বলতে ও একটা ঘটনা বললো, আমাদের একটা হ্যাঁ, এপিসোড হ্যাঁ, হয়েছিল, হ্যাঁ। সঙ্গে সঙ্গে তার তোর থেকে একটা আমার ঘটনা একটা বেরোলো। ঘটনা মনে পড়েছে, একদম yes. পিওর নিছক আড্ডা আড্ডা। যাকে। একদম হ্যাঁ। আমি শুধু ওই জন্যই আড্ডা ভৌতিক দিতেই ব্যাপারটা। এসেছি মূলত, সঙ্গে একটা ঘটনা যেটা শেয়ার করলাম। তো সকলকে বলবো যে এরম আড্ডা শেয়ার করতে অবশ্যই আমি ওদের হয়ে বলছি, আসুন। অ্যাবসলিউটলি। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে। জুড়ে থাকবেন আমাদের এই অনুষ্ঠান, এই প্রোগ্রাম যার নাম এক্সপিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। ভালো থাকবেন সবাই।